কে স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন সংবিধান কখনো সংস্কার হয় না, এটা রহিত হতে পারে, স্থগিত হতে পারে, সংশোধন হতে পারে, কিন্তু এটা সংস্কার হয় না। প্রশ্ন হচ্ছে ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন ধরে যখন সেশনের পর সেশন হচ্ছে তখন এই কথাটা কি স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার সালাউদ্দিন আহমেদ তিনি কি এটা বলেছিলেন, বা এটা নিয়ে আসলে কোনো প্রশ্ন কোনো আলোচনা সেখানে হয়েছিল যে কেন আসলে সংবিধান নিয়ে আমরা সংস্কার শব্দটা উচ্চারণ করছি? ধন্যবাদ। দেখুন, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, আপনাকে এসে আমার বলতে হবে? আপনি কি বললেন রাকিব ভাই? আচ্ছা, এটা তো স্বতঃসিদ্ধ বিষয়। একটা স্বতঃসিদ্ধ বিষয়কেও যে মনে করিয়ে দিতে হবে, এটা আসলে সরকারি দল এটা বুঝতে পারেনি। এই দুদিন আলোচনার পর, আজকে আলোচনার পর আমরা বুঝলাম আচ্ছা এটাও বলতে হবে। কারণ এটাই যদি বলতে না হবে, এবং আমি বলি কি যে এটা যে বলতে হবে না, এটা তো ওনাদের ওই দিনই বোঝা উচিত ছিল যেদিন ওনারা এই আর্টিকেল 106 এর আন্ডারে প্রেসিডেন্টের কাছে শপথ নিয়েছেন। ইট মিনস সংবিধান আফোল্ডেড, রাইট? নাম্বার ওয়ান। নাম্বার টু, এইখানে আর এই সংবিধানকে নিয়ে কোনো উপায় নাই সংশোধন করা ছাড়া। দের ইজ নো আদার অল্টারনেটিভ। অ্যান্ড আমি আপনার টিভির সকল এই মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই, তাদের যদি কোনো উপায় জানা থাকে, লেট দেম এক্সপ্রেস দ্যাট ওয়ান। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যখন আপনি জুলাই সনদে আপনি কিন্তু স্বাক্ষর করেছেন নির্বাচনের পর, নির্বাচন তফসিল ঘোষণার পর, মানে এনসিপি স্বাক্ষর করেছে এবং অনেক টালবাহানা করে। তারপর কি এই জুলাই সনদটা কিন্তু আপনি জানেন কিভাবে এটা স্বাক্ষর হয়েছে, মানে কি কাহিনী, এটা বলতে গেলে আরো একদিন লাগবে। কিন্তু এটুকু বলতে পারি 84টা সুপারিশ হয়েছে, তাই না? 8 মাস যাবৎ এসেছে, 166টা সুপারিশ করা ছিল, এর মধ্যে 84টা পয়েন্ট এসেছে। এখন এই পয়েন্টগুলো করবার জন্য আমরা কোথায় করব, কিভাবে করব, এটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করব? তারা বলে আপনারা জুলাই সনদের গণভোট মানবেন না, তাহলে দিলেন কেন? আমাদের পিএম, বর্তমান পিএম তৎকালীন মানে আমার এবং আমাদের দলের, তখন উনি শুধু দলের চেয়ারম্যান ছিলেন, জনাব তারেক রহমান কেন হা বললেন? আরে ভাই, আমরা হা ভোট দিয়ে কি দোষ করেছি নাকি? আবার কখনো কখনো মনে হয় 70% ভোট বোধহয় ওনাদেরই। এটা তো খুব সিম্পল একটা ক্যালকুলেশন, এটার জন্য গণিত শাস্ত্র পড়তে হয় না। আপনি কি বিএনপির ভোট 51%। একটা বিভ্রান্তি পরিষ্কার করবেন, মানে জামাত আমির বিরোধী দলীয় প্রধান নেতা তিনি বলেছেন যে বিএনপির 31 দফার মধ্যেই সংবিধান সংস্কারের কথা আছে, এবং আমরা খুলে খুলে এখানে দেখার চেষ্টা করলাম, যদিও আমার চোখে সেটা পড়েনি, কিন্তু আপনি বিএনপির একজন নেতা হিসেবে তাদের পার্লামেন্টে কোনো ব্যাখ্যা দিতে পারেন কিনা? অবশ্যই পারি। দেখুন, অত ব্যাখ্যার দরকার নেই তো, আমি তো রাজনীতিবিদ, আমি তো বুদ্ধিজীবী না যে ব্যাখ্যা দিয়ে এটার অন্যরকম একটা মিনিং করব। মানে আপনি দেখবেন যে কোরআনের মিনিং এক এক হুজুর এক এক রকম দেয়, জামাতিরা একরকম দেয়, তবলিগের গুলো একরকম দেয়, পীরেরা আরেক রকম দেয়, যে কারণে ধর্মও এখন অনেকভাবে আমাদের দেশে কিন্তু মানে অনেক প্রশ্নের সম্মুখীন। অনেকে কাফের বলে ফেলে, এটা করে ওইটা করে, মুরতাদ বানায় ফেলে মুসলমানকে। তো আমাদের এইটাও দেখুন, এখানে একটা কথা আছে, এই যে 31 দফা, এখানে একটা কথা আছে, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। তো আমরা তো কমিশন গঠন করেছি, এইটাই ওনারা বলছেন। ওটার ব্যাখ্যাটা আমি দিই, আমরা তো কমিশন গঠন করেছি, তারপর তো জুলাই সনদ এসেছে। এই জুলাই সনদের বৈধতা দেওয়ার জন্য আমরা তো জনগণের ম্যান্ডেট যেন থাকে, জনগণ কি ভাবছে, এর জন্য আমরা এটা ভোটেও গিয়েছি, ভোট হয়েছে। এখন এটাকে আমাদের যে সংবিধান আছে, সংবিধানের আমরা কোন কোন জায়গায় এই জুলাই সনদকে কিভাবে ফিট করব, এটা আমাদের আলোচনা, বাস্তবায়নটা আলোচনা। একদম। আমি একটু কামরুল হোসেনের বক্তব্য শুনে আসি, তখন কথা বলি। এই যে আপনি দেখছেন জুলাই সনদ, এই জুলাই সনদ, এই জুলাই সনদের প্রত্যেকটা ধারা উপধারায় শুধু একটি কথাই বলা আছে, সংবিধানের সংশোধন, কোথাও লেখা নাই সংস্কার। দেখুন, প্রথম কথা মনে করুন, এই যে আমার এই পৃষ্ঠা আছে 3 নম্বর, সংবিধান সংশোধন, 3 নম্বর অনুচ্ছেদ, 4 নম্বর অনুচ্ছেদ, সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, 5 নম্বর দেখেন শুরুতেই কি সংবিধানের অনুচ্ছেদ এত সংশোধন করা হবে, 6 নম্বর জরুরি অবস্থান। মানে এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যে রহিত, স্থগিত বা সংশোধন, এই 3টা টার্ম ছিল, এই 3টা। এখন সংস্কার তো এটা তো হয়ে গেছে,
সবাই সাইনও করেছে। এইটাকে রূপদান করার জন্য আমাদের সংশোধন দরকার, আইন দরকার, এইটা সংবিধানে আমাদের সন্নিবেশন করা দরকার। আমি পরিষ্কার ভাই, আমি এখান থেকে আলাপটা একটু পরে করি। আপনি মোটামুটি খুব যুক্তিগুলো তুলে ধরেছেন, সেগুলো একটু কামরুল হাসান আপনার কাছে আসতে চাই। আপনি শুনলেন প্রথমত জুলাই যে সনদটা দেওয়া হয়েছে সেখানে আমরা কেবল সংশোধন শব্দটা দেখতে পাচ্ছি, রহিত বা স্থগিত বা বাতিল এরকম কিছু শব্দ দেখতে পাচ্ছি, কোথাও সংস্কার শব্দটা নেই। দ্বিতীয়ত সংস্কার ইস্যুতে নানামুখী পরামর্শের জন্য, মতামতের জন্য ঐকমত্য কমিশন হয়েছিল। দিনের পর দিন আমরা বৈঠক দেখেছি 1.5 বছর ধরে, এবং সেই জায়গা থেকে নানা আইডিয়া এসেছে। তারপর আমরা দেখেছি জামাত ইসলামী সেখানে স্বাক্ষরও করেছে, এনসিপি করেনি, উল্টো জামাত ইসলামীকে জাতীয় মেহমান উপাধি দিয়েছিল। পরবর্তীতে তারা তফসিল ঘোষণার পরে গিয়ে স্বাক্ষরও করেছে। তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটি দল এখানে জুলাই সনদের ব্যাপারে একমত। তাহলে বিরোধটা কেন হবে এখানে? সংস্কার আর সংশোধনী টার্মে এসে কেন আটকে থাকবো আমরা? এখানে নতুন করে কিছু শব্দের খেলা শুরু হয়েছে। আচ্ছা, এই শব্দগুলো নতুন করে আনার মধ্য দিয়ে সালাউদ্দিন ভাইরা কিংবা আমাদের বাদল ভাইরা বুঝাইতে চান যে ওনারা যা বোঝেন জনগণ আর কিছুই বোঝে না। একটা জিনিস স্পষ্ট হতে হবে, সেটা হলো যেই গণভোট হইল, সেই গণভোট যে অধ্যাদেশ জারি হলো, সেখানে 9 নম্বর ধারাটা আপনি দেখেন, সেখানে এই অধ্যাদেশকেই সংবিধান সংস্কার পরিষদ হিসাবে উপস্থাপন করা হয়েছে। তাহলে সেটা যদি হয় এবং এই পরিষদের আন্ডারে দ্বিতীয় একটা শপথ সংসদ সদস্যরা গ্রহণ করবেন, যারা হলো 30 কার্য দিবসের মধ্য দিয়ে এই অধ্যাদেশগুলো মানে জুলাই সনদ যেটি হলো সেটি হলো আইনে রূপান্তর করবেন। তো এইটা তো ভাই আজকে নতুন কোনো শব্দ না। আপনি এই শব্দ আজ থেকে 1-1.5 বছর আগে থেকে আপনারা হলো সর্বদলীয় সংস্কার পরিষদে বসে আলোচনা করছেন। সেখানে আলোচনা করে করে যেটা এখন চূড়ান্ত লেভেলে আসলেন, এখন আপনি নতুন করে যদি বলেন যে সংস্কার হবে না, এটা হলো স্থগিত হবে, এটা হলো পরিবর্তন হবে, একটা জিনিস মনে রাখবেন ভাই, আমাদের এই রাষ্ট্র কিসে ভালো হবে, কি করলে আমাদের জনগণ আলটিমেট মুক্তি পাবে, সেটা তো আমরা ভালো বুঝি। আমরা যদি রাজনৈতিক দলরা যদি একমত হয়ে একটা সাদা কাগজকে বললি যে এটা আমাদের কনস্টিটিউশন, অসুবিধাটা কোথায়? কিন্তু আজকে দেখেন আমরা এই যে সালাউদ্দিন ভাই বললো যে এটা নজির নাই। আপনি একটা জিনিস মনে রাখেন, 1975 সালের 6 নভেম্বর যখন সিপাহী বিপ্লব হলো, জনাব জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলো 7 নভেম্বর সাহেবের কাছ থেকে ক্ষমতা নিলেন। কোন সংবিধানের আদলে তিনি ক্ষমতা নিলেন? তিনি হলো ক্ষমতা নেওয়ার পরে সেখানে তারও আগে মানে 15ই আগস্ট থেকে প্রায় 9 বছর 2 মাস 72-এর সংবিধান স্থগিত ছিল। এরপরে হলো জুলাই বিপ্লব 24 যেটি আসছে, 72-এর সংবিধান যদি কার্যকর থাকতো এবং এই সংবিধান জনগণকে যদি সুরক্ষা দিতে পারতো, তাইলে তো আর নতুন করে এই পরিস্থিতি তৈরি হতো না। সেই কারণেই তো এত আলোচনা, সেই কারণেই তো জুলাই সনদ, সেই কারণেই তো জুলাই সংস্কার। সুতরাং আমার মনে হচ্ছে এই বুজুং বাজুং বাদ দিয়ে একেবারে এটাও তো মানে পার্লামেন্টে আমরা বলতে শুনলাম। হ্যাঁ, জনাব কামরুল হাসান, দেখুন এই সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐকমত হয়েছি, সেগুলো বাস্তবায়ন করেন। গণভোট যেটার কারণে হয়েছে, 70% মানুষ যে কারণে হলো। কিন্তু কামরুল হাসান একটা জিনিস বলবেন, মানে আপত্তিটা কি সংবিধানের ধারাতে নাকি 72-এর সংবিধানকে? মানে অনেকে এটা বলছেন যে 71-এ যারা আসলে হেরে গিয়েছিল, 72-এর সংবিধানটা আসলে তারা ঠিক মতো নিতে পারছে না কোন ক্ষেত্রে। আরে ভাই, এটা যদি ঠিক থাকতো তাহলে জিয়াউর রহমান কেন 72-এর সংবিধান মানলেন না? তিনি কেন হলো এই 75-এর 6 নভেম্বর ক্ষমতা নিয়ে হলো 75-এর সংবিধান 72-এর সংবিধান কেন তিনি হলো অ্যাপ্লাই করেন নাই? উত্তরটা একটু খুঁজে আসি। কামরুল হাসান, এই যে আপনার প্রশ্নের উত্তরটা তাহলে একটু খুঁজে আসি, যদি ফজলুল হুদা বাবুল একটু উত্তরটা দিয়ে দেন আপনি। জি, ধন্যবাদ। এই উত্তরটা বেগম খালেদা জিয়াই দিয়েছেন। হ্যাঁ কামরুল হাসান, আমি আসছি আপনার কাছে, আপনার ওই অংশের উত্তরটা একটু জেনে আসি। জি শুনুন, এই উত্তরটা বেগম খালেদা জিয়া দিয়ে গেছেন, ঠিক আছে? উনি বলেছেন যে গত 17 বছরে এই যে আপনার 5ম সংশোধনী বাতিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল, এগুলোকে উনি ছুঁড়ে ফেলে দিতে চেয়েছেন। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করেছিলেন ওটা কিন্তু গণ অভ্যুত্থান বলে না, ওটা বলে বিপ্লব ও সংহতি দিবস বলে। এবং যেটা আমাদের সহালোচক কামরুল হাসান ভাই বললেন যে 6 নভেম্বর নয়, এটা 7 নভেম্বর। 1, 2 উনি আরেকটা কথা যে বললেন যে রাজনৈতিক দলগুলো একমত হয়ে যদি কোনো কিছু করে সেখানে আর সংবিধানের কোনো
প্রয়োজন হয় না, সবাই একমত করে বললে সেটাই হবে, রাইট? আচ্ছা, এটা কি সবাই একমত করে করেছিল নাকি? তা আমরা তো সেটাই করছি, সেটা করেই তো এটাকে এখন সংবিধানে ইনকর্পোরেট করছি। এটাই তো রাজনৈতিক দলের সমঝোতা, এবং সেটা তো আমরা ওখানে কিছু নোট বলছি, অফ ডিসেন্ট ছিল যেটাতে আবার তাদের আপত্তি ছিল বিরোধী দলের। কারণ তারা সেটা স্বাক্ষর করেছে, আমরাও করেছি, এবং এখানে এটাও বলা আছে, তো এই জায়গাটা তো খুব ক্লিয়ার। অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এক। দুই, ব্যালট পেপারের ঘতে কি বলা ছিল? যারা ম্যান্ডেট পাস করবেন তারা একটু পরিবর্তন করতে পারবেন, অথরিটি থাকবে, অথরিটি থাকবে। ব্যালট পেপারেও ছিল লাস্ট যে পয়েন্টটা। কাজেই জনগণ কিন্তু, এই যে উনি এখন বললেন না, এই যে জনগণ জাতি, তারা এখন তাদের পক্ষে, আরে ভাই তারা যেটা বলছেন, জনগণের কথা বলছেন, এই জাতির কথা বলছেন, আরে ভাই জনগণ জাতি তো সেটা রায় দিয়ে দিয়েছেন। আবারও আসবো আপনার কাছে, আমি আবার একটু ঘুরে আসতে চাই। কামরুল হাসান, আপনাকে থামিয়েছিলাম, আপনি একটা বিষয় একটু বলবেন, মানে কিছুটা জায়গা তো এখন আলোচনার সুযোগ রয়েছে। এখন আমরা রাজপথে এমন কিছু শব্দ প্রয়োগ করতে দেখছি, মানে আরেকটি 5 আগস্টের দিকে আমরা যাব যদি দাবি না মানা হয়, স্বৈরাচারের মনোভাব পাওয়া যাচ্ছে, ফ্যাসিস্ট ফিরে আসছে, নানা রকমের টার্ম ব্যবহার করা হচ্ছে। আপনার কি মনে হয় না যে এটা একটু বেশি ওজনদার শব্দ হয়ে যাচ্ছে একটু আগে ভাগে? না না ভাই, এখানে মূল ক্রাইসিসটা তো বিএনপি তৈরি করলো। এখানে জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেই ভিত্তিটা কি আসলে? সেই ভিত্তি হলো অধ্যাদেশের মাধ্যমে এটার ভিত্তিটা তৈরি হয়েছে। এখন আপনি যদি এই অধ্যাদেশগুলো না মানেন, সেগুলো যদি বাদ দিয়ে দেন, তখন তো আপনার অনেকগুলো ক্রাইসিস তৈরি হবে। মানে অধ্যাদেশের মধ্য দিয়ে যেটা বলা হয়েছে সেটা হলো যে একটা সংস্কার পরিষদ হবে, ওই সংস্কার পরিষদে সংসদ সদস্যরা একই সময়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। দেন সবাই বসে জুলাই সনদের আলোকেই এই হলো যে মৌলিক যে সংস্কারগুলো, সেগুলো সংস্কার করবার জন্য প্রয়াস গ্রহণ করবেন বা উদ্যোগ গ্রহণ করবেন। এখন বিএনপি এসে যেটা করলো সেটা হলো গণভোটটাকে তারা বাদ দিয়ে দিচ্ছে। তাহলে গণভোটটা যদি বাদ হয়ে যায়, কিংবা জুলাই সনদ যদি বাদ হয়ে যায়, গণভোট বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, গণভোটের যে মানে গণভোটের মধ্য দিয়ে যেই জুলাই সনদটা বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেটি কিন্তু বিএনপি মানছে না বলেই তো আজকে ডিবেটটা শুরু হয়েছে। বিএনপি সংস্কার পরিষদের শপথ নিচ্ছে না বলেই তো এই ডিবেটটা তৈরি হয়েছে। এবং 12 তারিখ পর্যন্ত যদি এটা সংবিধানের কোন ধারার আওতায় তাহলে স্বয়ংক্রিয়ভাবে এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। তখন এটার ফিউচারটা কি হবে? সংবিধানের কোন ধারার, আমি একটু প্রশ্ন করি। হ্যাঁ প্লিজ, কামরুল হাসান, আপনাকে একটু কিছু জানতে যাচ্ছি। কামরুল হাসান ভাই, আপনি আমাকে বলবেন সংবিধানের কোন ধারার অধীনে বিএনপির সংসদ সদস্যরা সো কল্ড সংবিধান সংস্কার পরিষদের জন্য শপথ নেবেন? একটু বলবেন আমাকে। আপনি আমাকে বলেন যে সংবিধানের কোন ধারা দিয়ে এই নির্বাচন হয়েছে? আপনি আমাকে বলেন সংবিধানের কোন ধারা দিয়ে জুলাই বিপ্লব? আপনি আমাকে বলেন সংবিধানের কোন ধারা দিয়ে হলো এই যে এতগুলো সংস্কার কমিশন হলো, সেটা কোন ধারায় হলো? আপনি আমাকে বলেন সংবিধানের কোন ধারা দিয়ে এতগুলো মানুষ যে, না ভাই, এটা আসতে হবে। কারণ আপনি 72-এর সংবিধান বলছেন, সেই সংবিধান যে জনগণকে, আরে ভাই, সংবিধান তো আপনারা বললেন ভাই, সংবিধান বলছেন জন্যই তো দেশের এই অবস্থা। আপনারা বিপ্লবী সরকার গঠন করলেন না কেন? আপনারাই তো সরকারের যে শপথ নিলেন, আপনারাই তো সরকারের সবকিছু সিদ্ধান্ত নিলেন। এখানে যেমন কামরুল হাসান, আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে অনেকেই প্রশ্নটা আসলে আপনাদেরকেও করেন, আমরা জানি যে সংবিধানে যদি আপত্তি থাকতো তাহলে গোড়া থেকে আপত্তি থাকবে। একটা সময় গিয়ে আমরা সেই সুযোগটা নিলাম, সেখানে 3 জন ছাত্র উপদেষ্টা দেখলাম, তারপর বেরিয়ে এলো, তারপর নির্বাচন হলো, এখন আবারও সেই জায়গায় আপত্তি তোলা, মানে সুবিধা হলে সংবিধান মেনে নেওয়া, সুবিধা না হলে ছেড়ে দেয়া, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে কিনা? জি, বিষয়টা এরকম না। ওই সময় 5ই আগস্টের পরে একটা যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতিটা হলো হঠাৎ করে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যেই পরিস্থিতি মোকাবেলাটা কিভাবে হবে, কি হবে, তখন হলো সেনাপ্রধান সবাইকে ডেকেছেন, কথা বলেছেন, বিএনপি সেখানে ছিল, বিএনপি মহাসচিব ছিল, জামায়াতের আমির ছিল। তখন সবাই মিলে বসে সেই সময়ের প্রেক্ষাপটে একটা বিষয় আসছে। সেটি যখন
মানে আলটিমেট তো আসলে এই যে এটা বারবার হচ্ছে, কেন মানুষকে রাজপথে রক্ত দিতে হচ্ছে, এর মূল কারণটা হলো যে আলটিমেট আমাদের ব্যবস্থাপনার একটা পরিবর্তন দরকার। যেই ব্যবস্থাপনা আমাদেরকে হলো, মানে আমাদের একটা ব্যবস্থাপনার পরিবর্তন দরকার, যেই ব্যবস্থাপনা আমাদেরকে হলো আবার ফ্যাসিস্ট করবে না, আমাদেরকে আবার স্বৈরাচার বানাবে না, আমাদেরকে আবার হলো এই জুলাই কিন্তু কিন্তু বিপ্লবের মতো সেই ব্যবস্থাপনা তৈরির জন্য তো আস্থা থাকতে হবে জনাব কামরুল হাসান। ভাই হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি রাজনৈতিক দল হিসেবে আপনাদের সাথে এনসিপির একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, মানে আমি জামাত ইসলামের কথা বলছি, শেষ মুহূর্ত পর্যন্ত তারা আসলে মানে এনসিপি দিক থেকে একটা নেতিবাচক কথা বলছিল তারা জামাতকে, যে তারা পেছন দিক থেকে আসলে বিএনপির সাথে আতাত করতে চায় নানা কিছু। তারপর আপনারা আবার এক হলেন, 11 দলীয় ঐক্য তৈরি হলো, নির্বাচন হলো। তার মানে আস্থার একটা সংকট তো রয়েছে খোদ নিজেদের মধ্যে বা সরকারি দলের মধ্যে। এবং এই আস্থার সংকট থাকলে তো আসলে কোনো সংবিধানই কার্যকর হবে না, কোনো সংবিধানই তো বিকশিত হবে না আসলে। এনসিপির সাথে আমাদের কোনো আস্থার সংকট নাই, সরকারের সাথেও আমাদের আলটিমেট কোনো আস্থার সংকট ছিল না কিংবা নাই। কিন্তু সরকার কেন যেন মানে কাকে খুশি করবার জন্য, কার হলো এজেন্ডা বাস্তবায়নের জন্য হলো আগাচ্ছেন, আমি এটা জানি না। আচ্ছা আচ্ছা, একটা আমি 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 আপনার কাছে আসতাম। হ্যাঁ, আমি একটু শেষ করে আসি। কামরুল হাসান, আপনি খুব চমৎকার একটা পয়েন্ট বলেছেন। আমি ইসলাম কাগজে একটা ছোট্ট লাইন আপনাকে শোনাই। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন, আজকে মানে যেহেতু 12টা পার হয়ে গেছে গতকাল, তিনি বলেছেন বিরোধী দলের উদ্দেশ্যে যে আসুন সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যরা মিলে বিশেষ সংসদীয় কমিটিতে আলোচনা করি সংবিধান কিভাবে সংশোধিত হবে, সংসদেই নির্ধারিত হবে, বাইরে থেকে আমদানি করা কোনো প্রেসক্রিপশনে নয়। যেটা আসলে উনি ইঙ্গিত দিচ্ছিলেন যে কারণ ওই কথাটাই আমি তার কাছে একটু জানতে চাচ্ছিলাম, যে ওনারা বলছেন যে সরকার এই সংস্কার কমিশন যেটা বারবার আসছে সংস্কার, সংবিধান সংস্কার না করে বা এখানে মাঝপথে আটকে দিয়ে কার স্বার্থ সিদ্ধি করতে যাচ্ছে, এই কথাটা কিন্তু একটা বলছিল। তা আমি জানতে চাচ্ছিলাম যে বিষয়টা এখন সংসদ চলমান এবং আমরা প্রতিদিন কিন্তু সংসদ ফলো করি, এই কারণে যে সংসদে অত্যন্ত আলোচনা হচ্ছে, প্রাণবন্ত আলোচনা হচ্ছে, যে 300 সদস্য তাদের মনের কথা এখানে বলতে পারছে। তাহলে সেইখানে আলোচনা কমপ্লিট না হওয়া পর্যন্ত কেন বাইরে যাচ্ছে সেই আন্দোলনটা, সংসদের কথাগুলো বাইরে যাচ্ছে কেন? তাহলে তারা কাদের স্বার্থ সিদ্ধি করার জন্য বাইরের রাস্তাটাকে গরম করছে, এটা আমার একটু জানার দরকার ছিল। কামরুল হাসান, যেটা সংসদে, যে বিষয়টা সংসদের, সেটা কেন রাজপথে? বুঝতে পেরেছেন প্রশ্নটা। জি, কামরুল হাসান। আমরা 18 কোটি মানুষের স্বার্থ হলো রক্ষার জন্য বাইরে গেছি। আপনি দেখেন সরকার যেখানে প্রথম কাজ ছিল হলো এই সংবিধান সংস্কারের ব্যাপারে হলো প্রথম উদ্যোগ নিবে, সেই উদ্যোগটা না নিয়ে সরকার অন্য আলোচনা করছেন। সেখানে বিরোধী দলীয় মাননীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হলো মুলতবি প্রস্তাব দিয়ে এটি নতুন করে এজেন্ডাভুক্ত করার জন্য বললেন। সেই আলোচনা যখন ফলপ্রসূ হলো না, তখন বিরোধী দলের আসলে উপায়টা কি ছিল, যে জনগণ বিরোধী দলকে যে ম্যান্ডেট দিয়েছে, যে সংবিধান সংস্কারের যে জুলাই সনদের আলোকে যে ম্যান্ডেট হলো দিয়েছে, সেটি বাস্তবায়নে বিরোধী দল তো জনগণের কাছে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে বিরোধী দল হলো রাজপথে গিয়েছেন এবং জনগণকে বলেছেন যে কিন্তু মানে আপনার ব্যাখ্যাটা অনুসারে আমি একটু একটা ইস্যু জিজ্ঞেস করি জনাব কামরুল হাসান। যে কোনো, আপনি 18 কোটি জনগণ তো বললেন, যে কোনো একজনের কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে ঠিক এই মুহূর্তে আপনি কোনটা নিয়ে চিন্তিত, জ্বালানি সংকট নিয়ে চিন্তিত নাকি জুলাই সনদ নিয়ে চিন্তিত, উনি মানে উত্তরটা আসলে কি দেবেন বলে আপনার মনে হয়? শোনেন, একটা জিনিস ভাই, মানে একটা বাধ্যবাধকতা আছে তো, 12 তারিখ হলো যদি এই অধ্যাদেশগুলো আইনভুক্ত না হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে এগুলো বাতিল হয়ে যাবে 12 তারিখের মধ্যে। আমরা যেখানে 12 তারিখ নাকি 9 তারিখ? 9 তারিখ। 12 তারিখ আমি কতটুকু জানি। তাহলে এই জায়গায় এই জাতির জন্য আলটিমেট এটা কিন্তু জরুরি ভাই। এরপরে আপনি যে গ্যাস বা তেলের সংকটের কথা বলছেন, আমি একদম পরিষ্কার। আমি আসলে গেল কয়েকদিন ধরেই বিরোধী দল অনেকের কাছে এটা জানতে চাচ্ছিলাম, এবং কামরুল হাসান খুব চমৎকার করে আসলে বললেন যে কেন আসলে তারা জাতীয় সংকটের বাইরে গিয়ে বা সেটার পাশাপাশি এই আন্দোলনটা নিচ্ছে। কিন্তু একটা বিষয় একটু ফজলে হুদা বাবুল, মাননীয় সংসদ সদস্য, আপনি একটু বলবেন, মানে 18 কোটি মানুষের কথা তিনি বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যারাই 18 কোটির মধ্যে ভোটার, তাদের আবার 51% বিএনপিকে ভোট দিয়েছে, আবার ওদিকে 70% মতো পড়েছে হাঁ ভোট। তার মানে বোঝা যাচ্ছে হাঁ ভোটের পক্ষে মানুষ এবং তারা বিএনপিতেই আস্থা রাখতে চাচ্ছে, যে কারণে সংকটটা এরকম দেখা যাচ্ছে। তাহলে এখন আন্দোলন হলে জনগণের মনোভাবটা কি হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে
তারা তো 18 কোটি জনগণের প্রতিনিধিত্ব করে না, এটা তো এই 1 মাস আগেই ফয়সালা হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে রাজপথের আন্দোলন, এখানে বেনিফিটেড কিন্তু তারাই হবে যাদের সহযোগিতায় এই জামাতে ইসলাম 28 অক্টোবরে ফকিরাপুলে সরকারের সহযোগিতায় সুন্দর করে প্রোগ্রাম করেছে। আর আমি সহ আমাদের বিএনপি দলের নেতাকর্মীরা টিয়ার গ্যাস খেয়েছে, সাউন্ড গ্রেনেড খেয়েছে, জীবন নিয়ে আমরা মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা কাটিয়েছি। কাজেই এইটা তারাই বেনিফিটেড হবে এই রাজনীতি থেকে, রাজপথের রাজনীতি থেকে, যাদের আশ্রয় প্রশ্রয়ে একটা রাজনৈতিক দল দীর্ঘদিন গুপ্তভাবে রাজনীতি করেছে। তারাই এখানে বেনিফিটেড হবে যারা এই দেশটার ভালো চায় না, যারা ফ্যাসিস্ট ছিল। এই রাজপথের আন্দোলন শুধুমাত্র এই দেশটাকে এই মুহূর্তে আমরা যদি জুলাই সনদটা সুন্দর করে আমরা সংসদে, যেটা সব রাজনৈতিক দল আমরা একমত হয়েছি, এটাকে যদি সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা যদি ইনকর্পোরেট করতে না পারি, তাহলে তারাই বেনিফিটেড হবে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না, যারা 71-এ এই দেশের বিরোধিতা করেছে, যারা এই দেশের আধিপত্য বিস্তার করার জন্য ফোঁস করছে, এবং তারাই এখান থেকে লাভবান হবে। এটা তো একটা মানে ইন জেনারেল বক্তব্য। আমি শুধু আপনার কাছে এটা জেনে আমি বিরতিতে যাব, সেটা হচ্ছে এই মুহূর্তে তারা যদি এই দাবি নিয়ে রাস্তায় নামে, যেহেতু সময় কম তাদের হাতে, জনগণকে পাশে পাবে কিনা? কারণ জনগণের অভিজ্ঞতা 18 মাসে জনগণকে পাশে পাবে কিনা এটা 12 ফেব্রুয়ারিতে ডিসাইডেড হয়ে গেছে। এই জনগণ কাদের? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা আপনি, আচ্ছা আরেক ভাবে আমি কথা বলি, তাহলে ওইটা ব্রেকের পর এক লাইনে শেষ করব। 69-এ গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা সরকারের স্বাদ নাইনি। 71-এর মুক্তিযোদ্ধারা সরকারের স্বাদ নাইনি বললেই চলে। 90-এর যারা গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে এবং যারা নেতৃত্ব দিয়েছে সরকারের অংশ হয়নি, কিন্তু আমরা 24-এ দেখেছি সরকারের স্বাদ পেতে চায়। এই নতুন বন্দোবস্ত, এই ধারার নতুন বন্দোবস্ত, এই জাতি একদিন তাদের কাছে বিচার চাইবে যে বন্যার জন্য টিএসসিতে যে টাকা ওঠানো হয়েছিল, জনগণ দিয়েছে, এটা কোথায় গিয়েছে।